কালকে রাতে হয়েছে ঝড় বৃষ্টি। আর ঝড় বৃষ্টির পরের দিন সকালবেলা ছাদে উঠে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ আমাদেরকে করতেই হবে। সেটা হচ্ছে গাছে কিন্তু আমাদেরকে স্প্রে করতে হবে। সেটা হচ্ছে ফাঙ্গিসাইড আর হচ্ছে যে কোনো পেস্টিসাইড। কারণ বৃষ্টির পরে ওয়েদারটা বেশ 2-3 দিন ঠান্ডা থাকে। আর তারপরেই হচ্ছে ছাদ বাগানে বিভিন্ন রকম পোকামাকড় এসে আপনার ছাদ বাগানে যে সমস্ত সবজি গাছ আছে বা ফুলের গাছ আছে, যেখানে যেখানে কচি পাতা আছে, সেই জায়গায় এসে ওনারা হচ্ছে ডিম পেড়ে চলে যাবে। তো ওই জন্য বৃষ্টির পরের দিন আমাদেরকে কিন্তু এই কাজটা অবশ্যই সকালবেলা করে নিতে হবে। তো এদিকে দেখুন বেদানা গাছে অফুরন্ত ফুল ফুটেছে, আর তার সাথে সাথে বন্ধু পোকারাও কিন্তু চলে এসছে পলিনেশন করতে। তো আমার কাজ অনেকটাই কমিয়ে দিল। তো যাই হোক, ওদের উপরে কিন্তু সমস্ত দায়িত্ব আমি ছাড়বো না, আমিও কিন্তু চেষ্টা করে যাব, বা পলিনেশন কিন্তু আমিও করে দেবো। কিছুই না, ফুলটাকে ধরে যে পরাগটা আছে সেটা যেন স্ত্রী গর্ভকেশরে যেন টাচ করে। তো সেইভাবে আমাদেরকে কিন্তু অবশ্যই সবজি গাছ, ফলের গাছের পলিনেশনটা কিন্তু করে দিতে হবে। আর ছাদ বাগানে দেখতে হবে যেখানে যেখানে গাছের পাতাগুলো শুকিয়ে গেছে বা যে সমস্ত গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছিলো, সেই গাছের পাতাগুলোকে কিন্তু কেটে দেওয়া। কারণ হচ্ছে বৃষ্টির পরে সেই জায়গাগুলো থেকে কিন্তু ফাঙ্গাসের সমস্যাটা কিন্তু চলে আসে। তো সেই জন্য পরের দিন সকালবেলা, বৃষ্টির পরের দিন সকালবেলা বা এরপরে যখন লাগাতার বৃষ্টি শুরু হবে, তো আমাদেরকে কিন্তু এই একটা কাজ কিন্তু সকালবেলার দিকেই করে নিতে হবে। তাহলে আমাদের ছাদ বাগানে যে সমস্ত সেন্সিটিভ গাছ আছে সেই গাছগুলো অনেক বেশি ভালো থাকবে। এবারে চলে এসেছি আমার সেই অর্গানিক যে পেস্টিসাইড, ফাঙ্গিসাইড আর হচ্ছে ভিটামিন। তো আমি তিনটে একসাথেই মিশিয়ে গাছে স্প্রে করি, আলাদা আলাদা করে আমার হয় না। তো এখানে যেহেতু ভিটামিনটা এর সাথেই থাকে, তো এটা কি করি, এর সাথেই আমি ব্যবহার করি। তো এটা কিন্তু অনেক বছরের পুরনো, কারণ আমি খুবই কম পরিমাণে গাছে ব্যবহার করি এরকম বৃষ্টির সময় বা বৃষ্টির পরে, আর খুব সেন্সিটিভ যে সমস্ত গাছগুলো থাকে তার মধ্যে। তো সেই সব গাছে কিন্তু স্প্রে করি, সমস্ত গাছে কিন্তু আমি একদমই ব্যবহার করি না। বিশেষ করে তো শাকসবজি গাছে তো কখনোই নয়, আর যে সমস্ত ফুল গাছ থাকে সেগুলোতেও ব্যবহার করি না। শুধুমাত্র সেন্সিটিভ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কোন কোন গাছে এখন ব্যবহার করছি। কারণ যদি নিয়ম করে প্রত্যেকটা গাছে আমি ব্যবহার করতে চাই, তাহলে এই যে জিনিসটা আছে এটা কিন্তু বেশি দিন আমার কাছে থাকবে না। তো এটা কয়েক বছর হয়ে গেছে আমার কাছে আছে, খুবই সামান্য পরিমাণে লাগে এবং খুব অল্প পরিমাণেও কিন্তু গাছে আমি ব্যবহার করি। সবসময় চেষ্টা করি একদম ন্যাচারালভাবে রেখে দেওয়ার, বা সেইভাবে গাছগুলোকে তৈরি করার, বা গাছগুলোকে সেইভাবেই রাখার। তো এখানে আছে দেখুন যে হাইব্রিড নয়নতারা, সেটাতে দিলাম। তার সাথে সাথে হচ্ছে যে ক্যালেঞ্চো গাছটা আছে হাইব্রিড ভ্যারাইটি, অবশ্যই হাইব্রিড ভ্যারাইটি, যেগুলো আমাদের দেশি নয়। কারণ এই সমস্ত গাছগুলো অনেকটা সেন্সিটিভ হয়, এই সমস্ত গাছে একটু ব্যবহার করতে হয়। যেহেতু বৃষ্টি হয়েছে অনেক দিন পরে, তো কিছু হচ্ছে চন্দ্রমল্লিকার গাছেও আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি দেখুন কামরাঙা গাছে, কারণ দেখুন কামরাঙা গাছে কী পরিমাণে কামরাঙা ধরেছে। তো এই সময় যদি স্প্রেটা করে দেওয়া যায়, কামরাঙাগুলো কিন্তু ঝরেও পড়বে না। তার সাথে সাথে এর মধ্যে যেহেতু ভিটামিন ওষুধ আছে, তো ভিটামিন খাবার, তো সেটা গাছে দিয়ে দিলে কিন্তু গাছ কিন্তু এখান থেকে অনেকটা খাবার পেয়ে যাবে। কারণ গাছের গোড়ায় যে খাবারগুলো ছিল তার অনেকটাই কিন্তু ধুয়ে বেরিয়ে চলে গেছে। তো তারপরেই হচ্ছে গাছে স্প্রেটা করলে কিন্তু খুব ভালো হয়। তো এবারে চলে এসেছি আমার জামরুল গাছে, যে আরেকটা জামরুল গাছ আছে যার মধ্যে কিন্তু বেশ প্রচুর পরিমাণে জামরুল ধরেছে এবছর। তো সেই জামরুল গাছে স্প্রে করলাম। আর তার সাথে সাথে আমাদের ছাদ বাগানে যে সমস্ত হাইব্রিড ভ্যারাইটির গোলাপ গাছ থাকে, সেই গোলাপ গাছগুলোতেও কিন্তু ব্যবহার করব। তো এরকমভাবে সমস্ত গাছে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। যে সমস্ত ছোট ছোট কাটিং থাকে, আমরা যে কাটিংগুলো বসাই, সেই সমস্ত কাটিংও কিন্তু ব্যবহার করা যায়। তো কিছু কিছু ফুলের গাছে, কিছু কিছু ফলের গাছে, যে সমস্ত গাছে ফল ধরে আছে এই সমস্ত গাছেই দিলাম। এখানে আছে গোলাপ গাছ, গোলাপ গাছও একটু ব্যবহার করলাম। তো চলুন এবারে আরেকটা জিনিস আপনাদের সঙ্গে একটু শেয়ার না করে পারছি না, সেটা হচ্ছে এবছর গরমে যেহেতু আমি ধনের বীজ বসিয়েছি, অনেক দিনই হয়ে গেছে, প্রায় 15 দিন মতন হতে চললো, বীজ থেকে কিন্তু চারা বেরোচ্ছে না। তো আজকে যেটা আমি করব, এইটার মধ্যে আমি আবার দ্বিতীয়বার আবার বীজ বসিয়েছি। তো সেই বীজগুলো দেখে মনে হচ্ছে চারা এখান থেকে বেরোচ্ছে বা বেরোবে। তো আমি আজকে যেটা করব, যেহেতু ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার হয়ে গেছে, তো আমি এর মধ্যে আরেকটু এদেরকে কি করছি, ঠান্ডা ফ্রিজের বরফ নিয়ে চলে এসেছি। এদেরকে দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা, কারণ যেহেতু কোথাও একটা গরম ভাব আছে, তো গাছের এই মাটিটা যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু আমার যেটা মনে হয় এবছর প্রথম আমি কিন্তু গরমে ধনের বীজ বসিয়েছি, বা প্রথম কিন্তু আমি ধনের গাছ বসানো, মানে ধনের গাছ তৈরি করার চেষ্টা করছি। তো এরকম মাটির মধ্যে আমরা কি করব, প্রথমত যখন আমরা বীজ বসাবো সে সময়ও কিন্তু এরকম ঠান্ডা জল বা বরফ জল দিয়ে আমরা
যেখানে আমরা গাছ বসাবো, সেখানে বীজ বসাবো, সেখানে বরফ জলটা বা ঠান্ডা জল ব্যবহার করব। আবার তারপরে যখন গাছে জল দেওয়ার সময় আসবে বা যখন মনে হচ্ছে ওপর থেকে অনেকটা শুকিয়ে আসছে, তো আমি তখন কী করছি দেখুন, এরকম করে বরফের টুকরোগুলো আস্তে আস্তে করে সাজিয়ে দিলাম, কারণ আস্তে আস্তেই করে এটা গলবে এবং আস্তে আস্তে করে মাটির সাথে মিশবে এবং অনেকটা সময় পর্যন্ত কিন্তু অনেক বেশি ঠান্ডা থাকবে। তো সেই জন্য আমি এই বরফের টুকরোগুলো দিয়ে দিলাম। আর এখান থেকে আশা করছি অনেকটা ধনে গাছ বেরোবে। তার কারণ হচ্ছে বেশ কিছুদিন আগে যে ধনের বীজগুলো বসিয়েছিলাম তার মধ্যে কিন্তু এখন আমি দুই একটা গাছ দেখতে পাচ্ছি। এর মধ্যে বসিয়েছিলাম, তার ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো অনেক দিন, 15 দিনের বেশি ছাড়া কম হবে না, তো 15 দিন হয়ে গেছে, এখন আমি দেখতে পাচ্ছি ধনের চারা বেরোচ্ছে। আর এই ধনেটা আমি নিয়ে চলে এসেছি আমার ছাদ বাগানে, যে আমি ধনের বীজ তৈরি করেছি সেই ধনের বীজটা। এই ধনের বীজটা দেখুন আমি বৃষ্টির জলে ভিজিয়ে রাখলাম। তো আজকে সারা দিন ভেজানো থাকবে, সারা রাত্রির ভেজানো থাকবে। কালকে সকালবেলা আমি এই ধনের বীজগুলো আমি এই সমস্ত ট্রের মধ্যেই কিন্তু আমি আবার দেব, বা আরেকটা নতুন গামলার মধ্যে কিন্তু আবার নতুন করে বসাবো। কারণ নিজের তৈরি বীজ, সেই গাছে কি সেই বীজ থেকে চারা হয় কিনা বা ধনে গাছ হয় কিনা সেটাও একটু পরখ করে দেখতে হবে। তো সেই জন্য আমি আবার আলাদা করে কিছুটা ধনে বীজ কিন্তু আবার বসাবো, কারণ এখন আবার 2-3 দিন ঠান্ডা একটা ওয়েদার থাকবে, আর তার সাথে সাথে আবার শুনছি বৃষ্টিও হবে। তো সেই জন্য কিন্তু আমি আবার ধনের বীজ বসাবো। আর চিলেকোঠার উপর থেকে 2টো পেঁপের চারা নিয়ে চলে এসেছি, কারণ একই জায়গায় 3টে পেঁপের চারা হয়েছে, 2টো নিয়ে এসে রেখে দিলাম। ওটা আমি একটা রেখে বাকি 2টো তুলে দিয়েছি। আর এই গামলাটার মধ্যেও হয়ে আছে দেখুন 3টে পেঁপের চারা। তো এখান থেকেও আমি একটা রাখবো, কিন্তু 2টো গাছ এত সুন্দর হেলদি হয়ে গেছে, তো তোলাটা একটু মুশকিল হচ্ছে। তো এই চারাটা আমি তুলে দেবো, তো এক হাতে হচ্ছে না, তো এই চারাটা তুলে দেবো, বাকি 2টো পেঁপের চারা থাকবে। আর ছাদ বাগানে পেঁপে গাছ তৈরি করলে কি কাজে আসে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। কারণ পেঁপে হোক আর না হোক, পেঁপে গাছটা আমাদের কি কাজে আসে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব।